2024 মাননীয় মহামহিম রাজ্যপালের যে ভাষণ, তার উপরে বিরোধী দলের সদস্যদের সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনী নিয়ে সংশোধন করার জন্য আমি দাঁড়িয়েছি। এইখানে আমরা গুড গভর্নেন্সের কথা, সুশাসনের কথা বলেছি এবং এই সুশাসনের মধ্যে আমরা অনেক বছর থেকে শুনে এসেছি রুটি কামড়া ওর মকান, এবং এই রুটি কামড়া ওর মকানের সুনিশ্চিত করতে গেলে আমাদের রাজ্যে রাস্তার ব্যবস্থা, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে হেলথ এবং এমপ্লয়মেন্ট। ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে যেহেতু আপনারা রুলিং এ যারা আছেন তারা বলছেন যে প্রায় 74% যেটা জল জীবন মিশনে কমপ্লিট করতে পেরেছেন। গতকালকে মাননীয় কোনো একজন মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলাম, তখন তিনি বলেছেন। তার মানে বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলে এই 25% এখনো সম্পন্ন হয়নি। এবং আপনারা সবাই জানেন আমরা এই বিধানসভায় এবং এই অফিসেও আমরা জলের ব্যবস্থা হচ্ছে, আমরা মিনারেল ওয়াটার কিনে খাচ্ছি, কারণ আমরা যেন জলবাহিত অন্তত 13-14টা জলবাহিত রোগ আছে, সেখান থেকে আমরা মুক্তি পাব। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, বিশেষভাবে ধলাই ডিস্ট্রিক্টে আমরা কি দেখি, প্রতি বছর ওই ছড়ার জল এবং ছড়ার জল খাওয়ার ফলে, যখন এই শীতের মৌসুমে এটা হয় না, কারণ ঝর্ণার জল কিন্তু ফিল্ট্রেশনের মতোই, ঝর্ণার জল যদি কন্টামিনেটেড না হয়, ঝর্ণার জল খাওয়া কি বলবো, এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন বর্ষা শুরু হয়ে যায়, এই ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যাটা প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখি। যেহেতু এই সময় হয় না, আমি যখন বলছি ঝর্ণার কথা, 1972 সালে যখন প্রথমবারের মতো আমি আগরতলায় আসি, তখন ছোট ছিলাম, স্কুলে পড়ছিলাম। এই আলসারগুড়া বরমরা রাস্তার পাশে ঝর্ণার জল বেয়ে যেত। আজকাল কিন্তু আমরা সেটা দেখতে পাই না। কেন? কিছুদিন আগে এই পবিত্র বিধানসভায় আমরা আলোচনা করেছি শব্দ সন্ত্রাসের ব্যাপারে, কিন্তু এই যে বন সংরক্ষণ কিন্তু আমাদের দরকার। রাজ্য সরকারের যে রিজার্ভ ফরেস্ট হোক, যেখানেই হোক না কেন, যে বন আছে, সেই বন কিন্তু ধ্বংস হয়ে চলছে। এটা এরিয়াল সার্ভে করলে দেখা যাবে, ভেতরের অংশগুলিতে বন কিন্তু উজাড় হয়ে যাচ্ছে। এই ব্যাপারে রাজ্য সরকার, মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, রাজ্য সরকার যেন দৃঢ় পদক্ষেপ নেয়। অন্তত আগামী 20 বছরের জন্য, আগামী 20 বছর এই বন থেকে যেন কোনো বনজ গাছ সংগ্রহ না করা হয়। কারণ এইভাবে যদি বন ধ্বংস যদি হতে থাকে, আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে না, এটা আরো নিচে চলে যাবে। এটা একটা বলছি। আর হেলথ, এমপ্লয়মেন্ট, সুশাসন তখনই হবে, ঘরে ঘরে আমাদের সুশাসন থাকবে এবং ঘরে ঘরে উপার্জন থাকবে, তখনই কিন্তু সুশাসন হবে। রাস্তা যখন প্রত্যেকটা অঞ্চলে, ধলাই জেলা আমরা বলছি, প্রথমে আমরা বলতে শুনেছি এটা একটা প্রায়োরিটি ডিস্ট্রিক্ট, আজকে এটাকে বলছি আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে পিছিয়ে পড়া। এই ডিস্ট্রিক্টে অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট,
খোয়াই ডিস্ট্রিক্টের মতো এক পা নিয়ে আসতে হবে। কিন্তু কিছু কিছু স্কিম দেওয়া হয়েছে এটাকে গ্যাপ গ্রান্ট হিসেবে, কিন্তু এই গ্যাপ গ্রান্ট বা গ্যাপ যে স্কিম দেওয়া হয়েছে সেটা দিয়ে কিন্তু সম্পূর্ণ করা যাচ্ছে না। তাহলে এই জেলাকে উঠিয়ে আনতে গেলে এখানে রাস্তা ব্যবস্থা, জলের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা যদি করতে হয় তাহলে এটার জন্য স্পেশাল প্যাকেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বর্তমান সরকার আনার জন্য ব্যবস্থা করুন। আরো একটা কথা হচ্ছে, আমার একটু আগে মাননীয় বিধায়ক যেটা বলেছেন HSCL এর মাধ্যমে যে রাস্তাগুলি হচ্ছে বিশেষভাবে ধলাই জেলাতে কোন রাস্তায় মেরামত করা হচ্ছে না। আমার গ্রাম, আমার নিজের গ্রাম মেক্সিকের গ্রাম দিয়ে আমবাসা থেকে কমলপুর পর্যন্ত যে রাস্তা, পিচের রাস্তা চলে গেছে, কচুছড়ার পরে সেই রাস্তা ভাঙছে বিভিন্ন জায়গাতে। যখন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আমবাসা, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, সেক্রেটারি পিডব্লিউডি, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি, বলছেন HSCL, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে ত্রিপার্টাইট যে একটা এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী HSCL ত্রিপুরাতে কাজ করছে। এবং যেহেতু এটা HSCL এর রাস্তা যেটা কচুছড়া থেকে কমলপুরে যাচ্ছে আমার গ্রাম হয়ে, এবং পুরাই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাছিয়াছড়া থেকে যেটা যাচ্ছে ওরা কোনো কাজ করছে না। ডিএম অফিস থেকে কি বলে এটা গন্ডাছড়া রোড পর্যন্ত এগুলি কোনো কাজ হচ্ছে না। তাই এই ত্রিপার্টাইট এগ্রিমেন্টের কি অর্থ আছে? যদি রাজ্য সরকার HSCL কে যদি কন্ট্রোল করতে না পারে, এই এগ্রিমেন্ট ভেঙে দেওয়া হোক এবং কমলপুরে যে রাস্তার কথা আমি বলছি এটাকে মেরামত করে এবারের মতো মেরামত করে দিয়ে তারপরে স্টেট পিডব্লিউডি সেটাকে টেক ওভার করবে, না হলে করবে না। যদি রাস্তা ভেঙেও থাকে স্টেট পিডব্লিউডি শেষবারের মতো HSCL যদি মেইনটেইন করে যদি না দেয় ওরা করবে না। তো এই যে অচল অবস্থা, স্টেট গভর্নমেন্ট HSCL কে কন্ট্রোল করতে পারছে না, এটা মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই এটা যেন দেখা হয়। TTABC-তে 1194 কিলোমিটার রাস্তা আছে, তার মধ্যে 900 মিটারের রাস্তা হচ্ছে ব্রিজ সলিং। এই যে সুশাসনের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, ভালো হয়, কেন বলবেন? কিন্তু এই যে 900 কিলোমিটারের উপর যে ব্রিজ সলিং রাস্তা জনজাতি জনপদে আছে, এইগুলি যদি অল ওয়েদার রোডে যদি পরিণত করা না যায়, ধলাই জেলাতে যে রাস্তাগুলি আছে সেগুলি যদি সেই রাস্তাগুলি যদি তৈরি যদি না করা যায়, সুশাসন হবে কি? উন্নয়ন হবে কি? এডিসি ছাড়া ত্রিপুরায় উন্নয়ন সম্ভব কি? আমরা গত ৭৫ বছর ধরে স্বাধীনতার পর থেকে এইভাবে কিন্তু উপজাতি জনপদগুলি রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই, স্কুল নেই। এডিসি এলাকার যে স্কুলগুলি আছে, আমি মাননীয় জনজাতি মন্ত্রী ট্রাইবাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করছিলাম। এক একটা স্কুলে অনেক জায়গাতে 9 জন করে স্টুডেন্ট আছে, 15 জন করে স্টুডেন্ট আছে। মাননীয় সদস্য, এই স্কুলগুলিকে কোনো জায়গাতে ক্লাব করে একত্র করে যদি এক জায়গাতে আলাদা রেসিডেন্সিয়াল স্কুল যদি করা যায়, তাহলে বর্তমানে যা শিক্ষকের সংখ্যা আছে সেই শিক্ষক দিয়ে এই স্কুলগুলি চালানো যাবে। উনি এই প্রস্তাব প্রশংসা করেছেন, কিন্তু আমার এই যে মাননীয় রাজ্যপালের যে ভাষণ, এই ভাষণে যেহেতু এইগুলি উল্লেখিত হয় না, এইগুলি যে সংযোজন করা হয়। এবং সর্বশেষে এটাই বলতে চাই,
রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। 2000 সন ওইদিকে যদি আমরা যদি ইয়ে করি, আজকে 2024 বছর ধরে রাজ্য সরকারের ঘরে আছে বা রাজ্যপালের কাছে আছে। এই যে এতদিন যে এটাকে ঘুমিয়ে রাখা হলো, এবং বর্তমান রাজ্য সরকার 6 বছর পরবর্তী আর বললাম না। তো এইটাকে এই যে 5000 স্টুডেন্টের কথা গতকালকে আমরা বলেছি, পরপর 2 দিন আমাদের মাননীয় এলপি বলেছেন, এই যে এই যে বিলটা 24 বছর ধরে, তাহলে আমরা কি ভাববো? এই কারণে যে আমাদের উন্নয়নের জন্য, সম্পদ উন্নয়নের জন্য আমরা দেখছি এইভাবে যদি আমরা চলতে থাকি, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমাদের এক্সিস্টেন্স থাকবে না। এইভাবে ভাষার উপরে আমরা যেটা দাবি করব সেটা অনেকে অনেকভাবে বলবেন, এটা দাবি করলে এটা বলবেন, কিন্তু আমাদের যে দাবিগুলিকে কেউ কর্ণপাত করবে না। এই কারণে, এই সব কারণে আমাদের কি বলবো, এক্সিস্টেন্স এবং সার্ভাইভালের কারণে সংবিধানের 3 ধারা অনুযায়ী আমরা গ্রেটার ডিফারেন্স চাইছি, এবং সংবিধানে এই ধারা আমরা এই কারণে আমরা দাবি করছি। তাই মাননীয় মহামহিম রাজ্যপালের যে ভাষণ, সেই সংশোধনী যে আমরা আনছি সেখানে সংশোধন করা হোক। মাননীয় অধ্যক্ষকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।